সুদীপা পিসি সুদীপাকে জিজ্ঞেস করে, দিদিমণি তোমার না অনেক কেটে গেছে, অনেকে লাগছে না? তখন সুদীপা বলে, শরীরে একটা খুবই তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু মনের ব্যথাটা কখনোই সারে না। এরপর আদিত্য সুদীপার কাছে আসে এবং সুদীপার কাছে এসে বলে, এই শরীর সুদীপা। তখন সুদীপা বলে, আপনি সরি কেন বলছেন? আর তখন আদিত্য বলে, আমি তোমাকে অনেক ব্যথা অনেক ব্যথা দিয়ে ফেললাম তার জন্য। তখন সুদীপা বলে যে কাজ আপনি নিজে ইচ্ছা করেন সে কাজের জন্য আপনি সরি কেন বলছেন? আমাকে আঘাত করাটা কোনো উদ্দেশ্য ছিল না, এটা জাস্ট ঘটে গেছে। আসলে তা আপনি পরমাকে বাঁচার জন্য গিয়েছিলেন, এটা যে কোনোভাবেই ঘটতে পারতো, হয়তো কোনো উপায়ে আপনি না হয়ে অন্য কারোর সাথে ঘটতে পারতো, বাট হয়ে যেত। তারপর সে সবাইকে উদ্দেশ্য করে বলে, ওনার কোনো দোষ নেই, আসলে আমি ওনার সামনে চলে এসেছিলাম। আসলে ধনুচুর নাচের সময় ধনুচি থেকে একটা আগুনের টুকরো পড়ে গিয়েছিল, আর আমি সেটা সরানোর জন্যই ঢুকে পড়েছিলাম। হয়তো ওনার পায়ে লেগে সেটা পড়ে যেতে পারতো, আর উনি আমার পরমকে বাঁচাতে পারতেন না। তখন ওটা সরানোর চেষ্টা করছিলাম, তখন আদিত্য চলে আসলো, আমি পড়ে যাই। সেদিকে তখন ওই কথাগুলো শুনে কেউ আবার আরও রেগে যেতে থাকে। সে অলরেডি আদিত্যের উপরে রেগেছিল, কিন্তু সে আদিত্যের ওই কাজটা দেখে সে আরও রেগে যায় আদিত্যের উপর। তখন সে সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যায় সঞ্চারী নিজের মনে মনে ভাবতে লাগে, এই তো দাদা তো এখন থেকে সরে যাচ্ছে, কিন্তু দাদা সরে তা হবে না, তাহলে মজাটা হবে কি করে? তখনই সঞ্চারী কি অপর পথ আটকায় বলে, বড় ভাই, এখানে কোথায় চলে যাচ্ছ তুমি? এই বাড়িতে বড় ছেলে, তুমি চলে গেলে কি করে হবে? আর তুমি এভাবে চলে যাচ্ছ কিভাবে? তা চলে যাচ্ছ আর এখানে সেখানে অনির্বাণও চলে আসে। সেদিকে কিন্তু অপ্রস্তুত হয়ে পড়ে এবং প্রশ্ন শুনি তখন অনির্বাণ সঞ্চারীকে বলে, দাদাভাই কোথাও যাচ্ছে না, দাদাভাই এখানেই আছে। আর সঞ্চারী, তুমি চুপ করে, দাদাভাই কোথাও যাবে না। একথা শুনে তখন মনে মনে বলতে লাগে, এখান থেকে এসব আরাম সহ্য করতে পারছি না, দেখতে পারছি না এসব নাটক, আমি এখান থেকে চলে গেলেই ভালো হতো। কিন্তু এই সঞ্চারী এই আমার পথ আটকালো, তার জন্য আমি এখান থেকে চলে যেতে পারলাম না। এদিকে তখন আদিত্যর মা অপরাজিতের কাছে এসে এবং অপরাজিৎকে বলে, তুই কেন চুপ করে আছিস? তুই কিছু বল, এভাবে চুপ করে থাকলে চলবে না, তোর যে বলার অধিকার আছে, তুই কেন চুপ করে আছিস? একথা শুনে অপরাজিৎ হাসতে লাগে। সে মনে মনে ভাবে সে কি বলবে। তখন অপরাজিৎ আদিত্য মাকে বলে, আর কি বলবো কাকিমণি, যে আমি কাকাকে কি বলবো? তখন সে আদিত্যর দিকে তাকে আর সে বলে, আমি যেহেতু দেখতে পাই সবকিছু ঠিকঠাকই চলছে। তখন আদিত্যর মা অভ্রকে বলে, না অভ্র, তুই কিছুই বুঝতে পারছিস না, যেটা তোকে চাইছিস তুই সেটা কিছুতেই বুঝতে পারছিস না। তখন অভ্র বলে, আমি কিছুই তো বুঝতে পারছি না, আমার বোধ শক্তি লুপ্ত হয়ে গেছে, আর আমি এসব কিছু বুঝতে চাই না। কাকিমণি তখনই দেখা যায় পরমাকে। পরমা তখন দিকে এগিয়ে আসে আর বলে, আসলে আমি ব্যালেন্স হয়ে গেছিলাম, তখন যদি যে ভাগ্য আদিত্য এসে তখন আমি পড়ে যেতাম। এ কথা শুনে সুদীপা বলে, কিন্তু তখন তুই আদিত্যকে ডাকলি কেন? তখন তো তোর স্বামীও ছিল, কেন তুই তাকে ডাকলি না? আর তাকে ডাকলি? তখন পরমা বলে, আমি আসলে তখন খেয়াল করিনি যে আমার কাকে ডেকেছি, আমি জাস্ট একটা নাম বলে ফেলেছি, কার নাম বলে ফেলেছি আমি নিজে ভাবিনি। তখন পরমা সুদীপকে সরি বলে। তখন সুদীপা বলে, আমাকে সরি বলার আগে তুই ওনাকে সরি বলার আগে হাজব্যান্ডকে সরি বললেন। আর এই কথা শুনে অপরাজিত অবাক হয়ে যায়, সাথে সাথে সবাইকে ভাই অবাক হয়ে যায়। তখন অপরাজিত হাসতে হাসতে সেখান থেকে চলে যেতে ঠিকই সেই সময় অপরাজিতের সামনে এসে পড়ে বড় মা। তখনই অপরাজিত তাকে মাকে দেখে সে অবাক ফিরে আসে এবং মনে মনে বলে, আমি এখানে কোনো জিনিস সিন ক্রিয়েটে হোক, কারো অপমান হোক, আমি সেটা কোনো দিনও হতে দেব না। এটা বড় দিন, ছেলে হয়ে আমি বড় দায়িত্বে বাড়ির সবাই একসাথে থাকুক। এই ঘটনা সেটা আমি বাড়ির 4 দেওয়ালের বাইরে রাখতে চাই। বাড়ির 4 দেওয়ালের মধ্যে সমাধান হোক, আমি চাই না বাড়ির সকলের সামনে আসুক, সেটা সবার জন্য অপমানজনক। এই বিষয়টা শুনে হবে। তখন সেখানে বড় মা এসে অপরাজিৎকে বলে, এত ঠাকুর বিসর্জন করতে হবে, তার জন্য কাজ অভ্র আদিত্য করবে। তখন তাদেরকে বলে, চলে যাও, সেদিন প্রতিমাটা নামিয়ে নিয়ে আসো। বড় মা কথা মতো তার কাজে শুরু করে। এদিকে কখন আদিত্য সুদীপার পাশে দাঁড়িয়ে আছে, সে সুদীপাকে দেখে অবাক হয়ে তাকিয়েছে। এরপর তখন দেখা যায় সুদীপা সে সরে যেতে চায়।
তখন বলেন, এই নিন রুমালটা, আপনার মাথায় মুছুন, আপনার কপালে রক্ত বের হচ্ছে। তখন সুদীপা বলে, মিস্টার চৌধুরী, আপনি এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। এই সুদীপা বলে তখন থেকে কান্না করতে করতে চলে যায়। তখন বিষয়টা অপরাজিত খেয়াল করেছে। তারপর দেখা যায় আদিত্য রুমে আসে। তখন সে দেখে যে সুদীপা তার বাবার কথা ভেবে কষ্ট পাচ্ছে। তখনই আদিত্যর পিছনে থেকে বলে ওঠে, আপনি এভাবে আমার বাড়ির সামনে, পরিবারের লোকজনের সামনে আমাকে এভাবে অপদস্থ করলেন কেন? এটা কোনো কথাই ছিল না। তাহলে কেন করলেন কেন? সবার সামনে আমাকে এভাবে অপমান করলেন? তখন সুদীপা বলে, তখন সে কথা আর ছিল, তাহলে আমি কোনো যে কেন বললেন, কথা অনুযায়ী সবসময় কাজ হবে সেটা তো মনেই হয় না। এদিকে তখন দেখা যায় রূপা রাস্তা দিয়ে দৌড়চ্ছে, শুধু সেটাই ভাবছে যে চলছে যে কে, তার পরিচয় কে, আর পরিবারের কথা কোথায় আছে, তার বাপ মা কোথায়, সে এসব চিন্তা করছে। আর সে কেনই বা ওই মেয়েকে মা বলে ডাকলো, এই নিয়ে সে ভাবা চিন্তা করে চলছে। আর এদিক থেকে কুন্তল সেই মুহূর্তে দেখা যায় কুন্তল থেকে ওর অবাক হয়ে যায়। কুন্তল মনে মনে ভাবে, এনাকে আমি কোথায় যেন দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারছি না আমি কোথায় দেখেছি। এদিকে কুন্তল রূপাকে দেখে চিনতে পারছে না। সেই দীপা সেনগুপ্তকে রূপা সেনগুপ্ত, ওদিকে রূপা, এদিকে কুন্তল। তার মনে মনে ভাবে নিয়ে আছে সুদীপাতে, তাহলে আরেকজন খোঁজ পাওয়া গেল, রূপা খোঁজ পাওয়া গেল, মনে মনে সুদীপা মেয়ে খোঁজ পাওয়া গেল। তখন সেই দুজনে মিলে দিতে হবে। তখন এই দুজনকে মিলিয়ে দিলে আর বাকি পরিবার সদস্যগুলো খুঁজে বের করবে। আমি জানি ওই পরিবার সদস্যগুলো তারপরে মারা যায়নি, তারা শুধু লুকিয়ে আছে, তারা ভুলে গেছে তাদের পরিচয় কী ছিল। ওই ভূমিকম্পে চেপে পড়ে মন্দিরে সেই ছাদ ভেঙে তাদের স্মৃতি সব চলে গেছে। দেশের বিশ্বের বাকি সদস্য জীবিত আছে। সূর্য সেনগুপ্ত, দীপা সেনগুপ্ত কোথাও না কোথাও আছে। তারা হয়তো একে অপরকে চিনতে পারছে না, তারা হয়তো স্মৃতি হারিয়ে ফেলেছে, কিন্তু অবশ্যই তাদের জীবিত আছে। দীপা এই সহজে মারা বন্ধ না, সে সহজে এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারে না। সে যতদিন না ওই দুনিয়া থেকে ছেড়ে চলে যায় ততদিনে কুন্তল ওই অশান্তি থাকতে পারে না। আমার বংশে শেষ করে দিয়েছে, আমরা ওই বাবাকে শেষ করেছে, ওর জন্য আমার বাবা নিজে শেষ করে দিয়েছে, সবার সামনে অপমান করতে হয়েছে আমার বাবাকে। আমি তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি কোনোভাবেই শান্তি হব না। আমি এই কুন্তল দেখে নেব। তখনই ফোন করে কাউকে, আর অন্যদিকে দেখা যায় রুডিকে ফোন করছে। রুডি আবার ফিরে এসেছে। তখন রুডি বলেন যে, মম, তুমি এতদিন পরে কেন ফোন করলে? তুমি কি চাও? তুমি কেন তো কোনো কারণ ছাড়া আমাকে ফোন করো না? জানি তুমি ফোন করার পেছনে কোনো না কোনো কারণ আছে। তুমি ঠিক কী চাও? প্রতিশোধ নেওয়ার পিছনে আমি আবারও সেই আগের মতো সেই সেনগুপ্ত পরিবার ধ্বংস করতে চাই, কিন্তু এবার কিন্তু আমি আর তোমার কথায় নাচবো না। আমি অনেকে নেচেছি আমার কথায় নেচে যে জেল পর্যন্ত গিয়েছি, কিন্তু বারবার আমি জেলে যেতে পারবো না। আমার জন্য আমার বাবা যে জেলে যাওয়া, এটা কখনোই আমি মানতে পারবো না। এর আগে তোমাকে বাঁচাতে গিয়ে আমি জেলে গিয়েছি, তুমি দেখো করতেও আসনি, আমার কোনো বাঁচানোর চেষ্টাও করনি। আমি জানি তুমি নিজের স্বার্থ ছাড়া কোনো কথা ভাবো না, তাই কখনো স্বার্থ কথা মনে পড়লে তখন তুমি আমার কথা ভাবো। আমাকে দরকার ছাড়া তুমি কখনোই মনে করো না। তুমি ভাবো না যে রুডি বলে কেউ আছে। এদিকে কুন্তল তখন সে কুন্তলকে তখন বলে, রুডি, তুই ফোন করেছি একটা বিষয় জানানোর জন্য, সেটা হচ্ছে তোর কাজটা কমপ্লিট হয়নি। তো সেনগুপ্ত পরিবারের নির্বংশ হয়নি, তারা এখনও বেঁচে আছে। রূপাও বেঁচে আছে, তার দুই মেয়েও বেঁচে আছে। রূপা তার স্মৃতি ভুলে গেছে সে, কিন্তু এবং তখন রুডি ভিডিও কলে রূপাকে দেখায়, এই রূপা আমার জীবন শেষ করেছে, আমি ওকে এইভাবে জীবিত ছেড়ে দিতে পারি না, এই জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি জেলে গিয়েছিলাম। অন্যদিকে তখন আদিত্য আর সুদীপকে দেখি, তখন একে অপরের সাথে ঝামেলা করছে। আদিত্যকে সুপ্রিয় বলছে কেন সে ওই পরিবারের লোকজনের সামনে অপমান করলো। তখন সুদীপা বলে, আসলে আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো, আমার নিজের বিষয়গুলো আগে থেকেই জানতাম, কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন এই বিষয়গুলো জানার পরে আপনার দাদা কি হতে চলেছে? আপনার দাদার সামনে আপনি এইভাবে কি করতে পারবেন? আপনি ভেবেছেন আপনার দাদা কথা একবারও কথা শুনে কিন্তু আদিত্য আবার কিছু বলতে পারে না। মানে দেখা যায় অপর কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সব কিছু আদিত্য আর সুদীপার কথা কারণ জানে, সে পরমার জন্য সুদীপাকে বিয়ে করছে, না হলে সে বিয়ে করতো না। সে সুদীপাকে আবার অপরাজিতের সামনে এসে সুদীপাকে নিজের বোন হিসেবে মেনে নিয়েছে, চায় না সে পরমার জন্য সুদীপার জীবন শেষ হোক, সুদীপার জীবনটা নষ্ট হোক। এই ছিল আজকের এপিসোডে। আপনারা সবাই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।